এত ছবি তিনি এঁকেছেন, এত মানে ছবি বা শিল্পীর বিভিন্ন কর্মকাণ্ডে তার যে স্পর্শ সেটা রীতিমতো বিশ্বে করা হয়। তো এটা কীভাবে সম্ভব? তার ছবি সংখ্যা কত এটা আসলে নিরূপণ করা সম্ভব না। সে এটাকে কী করেছেন সোসাইটিতে, কীভাবে প্রতিটা মানুষের ঘরে ঘরে বা আন্দোলনে কিংবা পত্রিকায় যে কোনো মানে অংশগ্রহণ একটা শিল্পী কী হতে পারতো, এটা মনে হয় কামরুল হাসানকে জানবার অনেক প্রয়োজন আছে। তার মানে একজন আর্টিস্ট এবং একই সময় অ্যাক্টিভিস্ট, এটা নিয়ে আমরা জানি যে কামরুল হাসান তার ছবিতে নিজেকে যদি পটু অবস্থায় অত্যন্ত বিনয় করে, কিন্তু তার ছবি দেখতে বোঝা যায় যে বাংলার যে ইকো সিস্টেম, তার মানে মানুষ, লতাপাতা, ফুল পাখি, জীবজন্তু, আলো বাতাস, রং, ম্যাটেরিয়াল, এইগুলোতে তার একটা প্রত্যক্ষ এবং আমি বলবো যে এটা অনেকটাই একটা সিদ্ধান্ত নিয়ে তিনি এই জিনিসগুলোকে করেছেন, ধরবার চেষ্টা করেছেন, যার ফলে তার ছবি দেখলে এটা যে বাংলাদেশের ছবিটা বুঝতে কোনো অসুবিধা হয় না। এইটা একটা বিরাট একটা অভিজ্ঞতা, কেননা আমাদের উপনিবেশিক মানসিক যে অবস্থান, চিন্তার যে জগৎ, সেইখানে তিনি বোধহয় সচেতনভাবে কিছু বলতে চেয়েছেন, কিছু ইঙ্গিত দিয়েছেন। আমার মনে হয় সেটাও আমরা কীভাবে দেখে আলোচনা করতে পারি। একজন শিল্পী, আমি বলবো যে বাংলাদেশের এখনকার যে নকশা, আমরা বলবো যে ব্যবহারিক শিল্পের যে ব্যবহার, সেখানেও কামরুল হাসানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন শাড়ির ডিজাইন থেকে শুরু করে বুক বই অলঙ্করণ, তথ্য ইলাস্ট্রেশন, অনেকটা জায়গায় কামরুল হাসান কাজ করেছে এবং তার যে স্ট্যান্ডার্ড সেটা নিয়েও আমার মনে হয় যে ভাবার ব্যাপার আছে। এবং সেই জায়গাটায় তিনি তার যে চর্চা লোকশিল্প থেকে, এই অঞ্চলের শিল্প থেকে উনি কীভাবে এই মোটিভগুলো ডেভেলপ করবেন সেগুলো নিয়েও খুব ভাবার ব্যাপার আছে। আর একটি মানুষের যে প্রগতিশীল মন এবং ঠিক সঠিক সময়ে বাংলাদেশের যা রাজনীতিগতভাবে বিভিন্ন পরিবর্তনে বিভিন্ন সময়ে অংশগ্রহণ, এই মননটাকেও একটু বুঝবার ব্যাপার আছে। তার মধ্যে যে কামরুল হাসানকে অনেকভাবে দেখা প্রয়োজন আছে, সেই সূত্রগুলো ধরেই আজকের আলোচনার জন্য এখানে আছে। আমি এই আলোচনাটা মডারেট করবে নাসিমুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বলবো ভাস্কর্য বিভাগে পড়ান। তারা কামরুল হাসান সম্পর্কে প্রাথমিকভাবে অবগত, কিন্তু তারপরেও আমরা কতগুলো কি পয়েন্ট দিয়ে শুরু করতে হয় সেই জায়গা থেকে যদি বলি যে আজকে এই বছর আসলে অনেকগুলো বিশেষ বর্ষ, বাংলাদেশের স্বাধীনতার 50তম বর্ষ, একই সাথে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, এবং একই সাথে আমরা জানি যে আমাদের পথিকৃৎ শিল্পী, বাংলাদেশের আধুনিকতম শিল্পের কামরুল হাসানের জন্মশতবর্ষ। এই আয়োজনটাকে আলাদা করে ধন্যবাদ দিতে হচ্ছে যে যেটা বললেন ওয়াকিল ভাই, যে অসংখ্য সংগ্রহ আছে, ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সংগ্রহ আমাদের জানানো। স্রেফ তার জীবদ্দশায় তিনি কিন্তু তার শিল্পকর্মের প্রায় ১,৫০০, আমি যতদূর জানি ১,৫০০টি শিল্পকর্ম জাতীয় জাদুঘরকে তিনি দিয়ে গিয়েছেন। সেটা কিন্তু এটা রেগুলার যে প্রদর্শনী হয় সেই প্রদর্শনীর অংশ হিসেবে আমাদের যে সমকালীন জাতীয় জাদুঘরের যে সমকালীন গ্যালারি, সেখানে প্রদর্শিত হয় কিছু নির্বাচিত অংশ, বাকিগুলো যতদূর জানি যে তাদের নিজেদের সংরক্ষণে আছে। তো এবার কিন্তু সুযোগ ছিল, আমি জানি না হয়তো ভবিষ্যতে বা খুব তাড়াতাড়ি হয়তো বা জাতীয় জাদুঘর করবেন, এবং এটা অবশ্য জাতীয় জাদুঘরের দায়িত্বও ছিল তার জন্মশতবর্ষ উপলক্ষে একটা বিশেষ প্রদর্শনী আয়োজন করা। একই সাথে আমি যতদূর জানি বাংলাদেশ শিল্পকলা একাডেমির কাছে একটা ভালো সংগ্রহ আছে। এর মধ্যে যেটুকু আয়োজন হয়েছে সেটা হচ্ছে তাকে ধরেন উদযাপন করা হয়েছে তার জন্মশতবর্ষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগ। আমাদের অভিযোগ ছিল যে এর সাথে কিন্তু তাকে নিয়ে আলোচনাটা আরেক স্মৃতিচারণের বাইরে যে একটা একাডেমিক ডিসকোর্সের জায়গা চালু মানে অনুষ্ঠিত করা যেত, তাহলে হয়তো ভালো হতো। তো সেটা ঘটেনি, যেটা ঘটেনি সেটাকে নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। এখানে আসার আগে কিছুক্ষণ আগে আমি চিন্তা করলাম যে না, আমি যেহেতু ভালো কথা বলতে পারি না,
তো একটু লিখে নিয়ে যাই অন্ততপক্ষে, তাহলে একটু বলা হবে। তো এখন তো আবার ডিভাইসের অনেক রকম সুবিধা আছে, তা আমি মুখে মুখে একটু বললাম, সেটা রেকর্ড হলো, সেটাকে আমার লেখায় আছে। তা আমি প্রথমে এটা একটু পড়ে নিই, একটু গল্পের মতো মনে হবে, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটু পড়ে নিই। কোনো এক কাজে বন্ধুদের সাথে কুমিল্লা জেলা পরিষদ ভবনে যাই, গিয়ে দেখি ওখানে একটা বড় হল রুমে অনেক ছবি ঝুলানো। আমি আগ্রহ নিয়ে ছবি দেখতে থাকলাম, অনেক রকম ছবি, কোনোটা শ্রীগালের মাথা আর মানুষের মুখ এবড়ো-থেবড়োভাবে আঁকা। ছবিগুলো আমার মনে গেঁথে গেল। আমার প্রথম দেখা নন রিয়ালিস্টিক ছবি, কোট আমাদের চারুকলা শিক্ষা প্রচলিত ভাষা। পরে যখন শিল্পকর্ম বুঝতে শিখি, দেখতে শিখি, তখন আবিষ্কার করি ছবিগুলো কামরুল হাসানের। অনেক বছর পর আমি আবার ছবিগুলো দেখতে যাই। 3-4টা ছবি ছাড়া সমস্ত ভবনে আর কোনো ছবি নেই। যা আছে তা কামরুল হাসানের এবং স্থানীয় একজন শিল্পী। তা দেখে আমি শিহরিত হয়েছি। প্রচণ্ড অবহেলায় ছবিগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত। ছবিগুলো ছিল তেল রঙে আঁকা, 1973-74 আঁকা। তখন আমার মনে প্রশ্ন জাগে, এই ছবি কোথা থেকে আসলো? উত্তর পেতে আমার অনেক দেরি হয়। জানলাম কুমিল্লায় তখন সাহিত্য সম্মেলন হতো। ওনার সম্মেলনের সময় তিনি একটি চিত্র প্রদর্শনী করেছিলেন, সম্ভবত 1974 সালে। কিন্তু গবেষকদের গবেষণায় আমি এর উল্লেখ খুব কম পেয়েছি। এই দুটি ঘটনা আমি উল্লেখ করছি এই কারণে যে একজন শিল্পী রাষ্ট্র কাঠামোর বাইরে গিয়ে কিভাবে সাধারণ মানুষের শিল্পী হয়ে ওঠা এবং আমাদের সনাতন শিল্প সমালোচনা এবং গবেষণার দীনতাকে একটু আয়নায় দেখা। আমি একজন শিল্পচর্চার সাথে যুক্ত মানুষ হিসেবে যখন বাংলাদেশের শিল্পকলার চর্চা বা ইতিহাস পর্যালোচনা করি, তখন দেখি কেমন যেন একটা একপেশে, একঘেয়ে এবং তোষামোদী বাক্যবলে জর্জরিত। সরি, আমি যদি কোনো ভাষায় প্রবলেম হয়, আমার এমনি ভাষায় প্রবলেম। পাশ্চাত্য শিল্পকলার প্রভাব যখন আমাদের দেশেও প্রভাবিত করে, তখন আমরা আমাদের অগ্রজদের কিংবা নিজস্ব ঐতিহ্যকে হারিয়ে ফেলি। বলছি আমাদের নতুন শিল্পধারা, পারফরমেন্স এবং স্থাপত্য শিল্প প্রসঙ্গে। কখন কে প্রথম বাংলাদেশে পারফরমেন্স করে তা নিয়ে বিতর্ক হয়। এগুলো আমাদের আড্ডায় প্রায় কথা হতো, কে করেছে, কে কারা করেছে, এগুলো অনেক ধরনের কথাবার্তা হতো। তো বাংলাদেশে তা নিয়ে বিতর্ক হয়। আমি বলি যে কামরুল হাসান আমাদের প্রথম পারফরমেন্স শিল্পী। তার শীতলবাদা হাতের তুলি সম্বলিত ছবির পোস্টার এই প্রজন্ম অনেকেই দেখেনি। এটা কিন্তু একটা পারফরমেন্স। পরবর্তীতে পোস্টারটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এটি একটা ফটো পারফরমেন্স। এই ফটো পারফরমেন্সও কিন্তু একটা শিল্প ভাষা। আর এই পোস্টারটা দেয়ালে লাগানো এবং সারা দেশে ছড়িয়ে দেওয়া, এটা একটা শিল্প মাধ্যম, যা হয়তো আমাদের আর্টে এখনো ইন্ট্রোডিউস হয়নি। ইন ফিউচারে এটাও হয়তো হবে। এই ভাষাগুলো মানে আমাদের আর্টে কিন্তু এই ভাষাগুলো যোগ হবে, কিন্তু এর পাইনিয়ার হিসাবে আমরা কিন্তু খুঁজি না। আমরা গতানুগতিকভাবে একটা লেভেলে চলে আসি, কিন্তু ওই জায়গাগুলো নিয়ে রিসার্চ করার দরকার আমার মনে হয় আর কি। আমার কাছে মনে হয় না বিশ্বের এমন কোনো জনপ্রিয় স্থাপনা শিল্প আছে যা একটা রাষ্ট্রের সংস্কৃতিতে পরিণত হয়েছে, যা কিনা কামরুল হাসানের অক্ষর বিক্রি করেছে। এমনকি আজও প্রতি শহরে 21শে ফেব্রুয়ারি এলে এর চর্চা হয়। শিল্প ঐতিহাসিক কিংবা সমালোচকদের অভাবে আমরা আমাদের শিল্প ঐতিহ্য এবং আমাদের আত্ম অন্বেষণ থেকে বেরিয়ে ভিন্ন ভাষায় দৃষ্টি রাখছি কিংবা ভুলে যাচ্ছি। কামরুল হাসানের রেখা, রং, ফর্ম, নারী সমাজ সচেতনতা ছাড়াও আরো অনেক কর্মকাণ্ড আছে যা প্রকৃত শিল্পীর থাকে। তার মূল্যায়নও আমাদের প্রয়োজন এবং আলোচনা হওয়া উচিত। আরো কিছু বিষয় আছে, আমি যেটা বলছিলাম যে অক্ষরবৃক্ষ নিয়ে বা আমাদের পারফরমেন্স নিয়ে। কামরুল হাসান পারফরমেন্স যখন করে তখন আমরা হয়তো পারফরমেন্স শিল্পকে সেভাবে আমরা দেখিনি বা আমরা জানি না, আমরা বুঝি না। কিন্তু যেই জিনিসটা উনি শুরু করে দিয়েছে সেটা কিন্তু আমাদের সময়ের অনেক আগে। এই সময়ের আগেটা হচ্ছে একটা আর্টিস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা ভ্যান গঘ কিন্তু সময়ের আগেই ছবি এঁকেছি, যার কারণে আমরা মূল্যায়ন, আমরা ইতিহাসে বা আমরা গল্পে যেরকম করি তার মূল্যায়নটা একটু ইয়ে হয়েছে। আমরা কিন্তু কামরুলকে, আমরা যদি কামরুলের অক্ষরবৃত্তকে চিন্তা করি, অক্ষরবৃত্তকে যদি আমরা ভাবি, তাছাড়া আমরা কিন্তু আরেকটা পারফরমেন্স আছে। সেটা গুরুসালয় দত্তের যখন সত্যাগ্রহ মুভমেন্টের সময় উনি যে নৃত্যটা করতেন, এটা কিন্তু একটা পারফরমেন্স। এবং একটা পারফরমেন্সে প্রচলিত মানে সব ইয়েতে না, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন উৎসবে, বিভিন্ন এলাকায় গিয়ে উনি করতেন। ওটাও কিন্তু এক ধরনের পারফরমেন্স। তা আমি ওনাকে দেখতে যাচ্ছি, অ্যাজ এ ভিজুয়াল আর্টিস্ট হিসাবে আমি দেখতে যাচ্ছি যে
আর্টিস্ট আমরা এই ছবি, রং, রেখা, রূপ, এই বর্ণনা, নারী, উনার কামরুলের নারী, কামরুলের এইগুলো করে করে আমরা করছি কি একজন আর্টিস্টকে অন্যভাবে কেমন যেন, এটা হচ্ছে আমাদের সমালোচনার ভিন্নতা অথবা আমাদের আলোচনা, এবং আমি বলবো যে আমাদের দেশে উপযুক্তভাবে সমালোচনার কাঠামো গড়ে ওঠেনি, যে কারণে, বা আমাদের ইতিহাসও ঠিক মতো লেখা হয় না, শিল্প ইতিহাস তার অনেক দূরের কথা, তো যে কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। যে জায়গা থেকে ওয়াকিল ভাই আগ্রহী, যে ওয়াকিল ভাই কেন পুনর্পাঠে আগ্রহী, আমি সেই জায়গায় আগ্রহী। মানে ওয়াকিল ভাইদের জেনারেশন, মানে কামরুল হাসানের শতবর্ষ বাংলাদেশে হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে কেউ আয়োজন করে নাই, কেউ পুনর্পাঠের চেষ্টা করে নাই, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান আগ্রহী হয় নাই, কেন ওয়াকিলুর রহমান আগ্রহী? ফলে ওকে, আমি ওয়াকিলুর রহমানকেই বলছি, মানে উনি কালেক্টিভ প্রতিষ্ঠানের জায়গা থেকে বলছেন, কিন্তু আমি বলছি ওয়াকিলুর রহমান। কেন ওয়াকিলুর রহমান আগ্রহী? আমি সেই জায়গায় আগ্রহী। ফলে আমি এইখানে যে অপারগতা নিয়েও বসে আছি, সেটা হচ্ছে ওয়াকিলুর রহমানের কারণে। আসলে সত্যিকার কারণটা হচ্ছে যে ওয়াকিলুর রহমান বা ওনাদের যে সময় গ্রুপ, ওনাদের যে জেনারেশন, ওনারা, আমি ওনাদের নিয়ে আগ্রহী। এবং ওনাদের নিয়ে কেন আগ্রহী সেই জায়গাটা বলি, সেটা হচ্ছে যে আমাদের নিয়ে আমাদের যে ফ্রাস্ট্রেশন, আমার জেনারেশন বা আমার পরবর্তী জেনারেশন নিয়ে আমার যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে আমি পেছনে ফিরতেছিলাম, সেই পেছনে ফেরার জায়গা থেকে আমি তাদের কাছে পৌঁছাই। ফলে তাদের মধ্যে সাথে আমাদের একটা বড় পার্থক্য আছে আর কি। সেই পার্থক্যের জায়গাটা বোঝার জন্য সহজ হবে আমি যদি সালাম ভাইয়ের বক্তব্যের কাছে যাই। সালাম ভাই বলছিলেন যে কামরুলের রায় বেশিত্ব বা হচ্ছে যে কামরুলের টোটালিটিকে দেখা, মানে আমাদের বিচ্ছিন্ন করে না দেখা, টোটালিটিকে দেখা। টোটালিটিতে দেখা আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কারা যে আমরা কামরুলকে টোটালিটিতে দেখবো, এই জায়গাটা বোঝা আমার কাছে মনে হচ্ছে পুনর্পাঠের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয়। আমরা এখানে কারা আর্ট প্র্যাকটিশনার যারা দেখতে চাই কামরুল হাসানকে, পুনর্পাঠ করতে চাই তার সামগ্রিকতা কি। আমরা জানি যে কামরুল হাসানকে দেখার ক্ষেত্রে সবাই কোনো না কোনোভাবে কয়েকটা পয়েন্টে খুব জোরারোপ করছে। সেটা হচ্ছে, এক হচ্ছে রাজনৈতিক শিল্পী, রাজনীতি সচেতন শিল্পী। কোনো না কোনোভাবে এই টার্মকে বাদ দিয়ে কেউ কামরুল হাসানকে লিড করার চেষ্টা করে। আগের থেকে পড়তে মনে হলো যে হচ্ছে যে ওভারঅল সবাইকে রিভিউ করে মোটামুটি তার রেখা এবং রাজনৈতিক পজিশনটাকে বোঝার ক্রিটিক্যালি চেষ্টা করা, সেটা অনেক ভালো। সেখানেও একটা শব্দ, একটা বাক্য আছে, তিনি ছিলেন সার্বক্ষণিক শিল্পী। ফলে তিনি ছিলেন সার্বক্ষণিক শিল্পী, বা তিনি অন্যান্যরা যারা হচ্ছে যে আমাদের পূর্বসূরীরা যারা উল্লেখ করেছেন রাজনৈতিক শিল্পী, এই সার্বক্ষণিকতা এবং রাজনৈতিক শিল্পী এই দুইটা টার্মের মধ্যে বা এই দুইটা বাক্যের মধ্যে বোধ হয় কোনো তফাৎ নেই। ফলে আমরা কিভাবে ওনাকে সার্বক্ষণিক শিল্পী বুঝি বা হচ্ছে যে রাজনৈতিক শিল্পী বুঝি। ফলে আমরা যখন হচ্ছে যে আমরা অনেক কিছু বলি ইস্ট ওয়েস্টের, মানে কামরুল হাসানকে আমরা মহিমান্বিত করি আরেকটা জায়গা থেকে। তিনি হচ্ছে লোকজ বা লোকায়ত শিল্পের সাথে আমাদের কি বলে ওয়েস্টার্ন শিল্পের সিনথেসিসটা বেশ ভালো ঘটিয়েছেন বাবু। ফলে এই জায়গা থেকে আমরা তাকে মহিমান্বিত করি। তার মানে আমাদের প্রথম বিষয় হচ্ছে ওয়েস্টার্নের সাথে সিনথেসিস করতে হবে। যদি ওয়েস্টার্নের সাথে সিনথেসিস না হয় তাহলে কি হবে? যদি শুধু লোকায়ত নির্ভর করে উনি হচ্ছে যে, আমি বলি বাংলাদেশ লোকায়ত শিল্পের ধ্রুপদী, এটাই তার বেসিক কনসার্ন। ফলে এই জায়গা থেকে যদি ওনার সিনথেসিস না ঘটতো, তাহলে আমাদের মডার্ন আধুনিকতাবাদীদের আমরা কিভাবে দেখতাম তাকে, আমরা কি তাকে আসলে নিতাম কিনা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই সার্বক্ষণিক শিল্পী বলতে আমি মনে করি যে আমাদের যারা ক্রিটিক তারা নিশ্চিতভাবে বিভিন্ন সময় লিখেছেন যে হচ্ছে উনি রাজনৈতিক শিল্পী। এটা মোটামুটি মনে হয় সবাই এক বাক্যে স্বীকার করেন যে উনি রাজনৈতিক শিল্পী। ফলে এই সার্বক্ষণিকতা এবং রাজনৈতিক পাঠ এবং আমাদের শিল্প চর্চা, এই দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমরা হচ্ছে ওই সিনথেসিসের পয়েন্টে, ওই যে দাদাইজম যেমন একটা মুভমেন্ট, বেসিক্যালি একটা প্রতিবাদী সত্তা, যে প্রতিবাদী শিল্প সত্তা রূপান্তরিত হয় অচিরেই একটা হচ্ছে যে স্টাইলে, একটা আর্টিস্টিক মুভমেন্টে, যাকে আমরা একটা ইজমের পরিভাষার মধ্যে লিমিটেড করে ফেলি। ফলে আমরা কামরুল হাসানকে যখন রাজনৈতিক বা সার্বক্ষণিক শিল্পী হিসেবে রিড করি, তখন এই রিডের মধ্যে হচ্ছে যে ওই ইজমের যে ধারণা, যেখানে হচ্ছে যে সব কিছুকে, ফলে এখানে যে কোনো কিছুকে হচ্ছে যে আমি প্রতিবাদ করতে পারি, যে কোনো ধরনের প্রতিবাদ করতে পারি, যা রাষ্ট্রে এখন বলা সম্ভব না, যদি সেটা শুধুমাত্র শিল্প হয়। ফলে কামরুল হাসান কি আসলে শুধুমাত্র শিল্পী হিসেবেই এই অ্যাক্টিভিটিসগুলো করছিলেন কিনা?
যদি ওনার সার্বক্ষণিক শিল্প সত্তা হচ্ছে যে এই সো-কল্ড ইজম বা বাদের জন্ম দেওয়ার জন্য করা না হয়ে থাকে, তাহলে আমরা যারা বাদী শিল্পী তারা কিভাবে কামরুলকে রিড করব? ফলে আমাদের রিডিং এর মধ্যে এক ধরনের দূরত্ব থেকে যায় কিনা। আমি সেই জায়গা থেকে আগ্রহী যখন ওয়াকিলুর রহমান এদের হচ্ছে ইনারা পাঠ করতে চান কামরুল হাসানকে, ফলে কামরুল হাসানকে ওনারা যখন পাঠ করেন সেখানে দূরত্ব তুলনামূলক বোধহয় কম ওই রাজনৈতিক সত্তাকে পাঠ করা এই জেনারেশনে, যেটা আমাদের সাথে অনেক বেশি, আমার পরবর্তী জেনারেশনে আরো বেশি। ফলে আমরা আসলে একটা আর্টের স্টাইলিস্টিক জায়গা থেকে, ফলে রায় বিশ্বনিত্যও আমার কাছে হচ্ছে যে একটা পারফরমেন্স, উনি হচ্ছে যে পোস্টার দিয়ে বেড়ানো একটা পারফরমেন্স, রাজনৈতিকভাবে গিয়ে একটা ঢিল ছোড়াও হচ্ছে যে পারফরমেন্স, এই সবই আমরা করি লাইক রিচুয়াল। ফলে রিচুয়াল আসলে কামরুল হাসানের পজিশন এই টোটাল অ্যাক্টিভিটিস কি রিচুয়াল কিনা, যদি রিচুয়াল না হয়ে থাকে তাহলে কামরুল হাসানকে পুনর্পাঠের জন্য পুনর্পাঠ যে করবেন সেই পাঠবান সত্তা কারা? কামরুল হাসানকে যে আমি পাঠ করব, আমার কি কি ম্যাটেরিয়াল মানে কি কি উপাদান আছে, কিসের মাধ্যমে আমি আসলে পাঠ করব, এটা একটা বড় প্রশ্ন আমার কাছে। একজন শিল্পীকে পাঠ করার সবচেয়ে প্রধানতম উপাদান হতে পারে ওনার শিল্পকর্ম। তাই যদি হয়, আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য পেয়েছি, তারপরেও শুনেছি যে সব মিলে প্রায় হয়তো 10,000-এর কাছাকাছি উনি কাজ করেছেন। তো 10,000-এর কাছাকাছি যদি কাজ করে থাকেন, আমি কয়টা দেখছি, আমি 200-র বেশি হয়তো আমি দেখি, বড় জোর 200। এটা তো 200 বলে সেটা তো আসলে মানে কত 0 পয়েন্ট, মানে খুব মানে 1% আমি আসলে দেখি না। তো 1% কাজ না দেখে ওনাকে পুনর্পাঠ আমি আসলে কিভাবে করবো, এটা একটা বড় প্রশ্ন। তার মানে কি আমার কাজ দেখার অপশন থেকে আমি খারিজ হয়ে গেলাম। এখন থাকে যে টেক্সট পাঠ করার একটি হতে পারে, যে আমি লেখাপত্র পাঠ করে ওনাকে একটা রিডিং হয়তো তৈরি হয়েছে, যেটা ডিউক স্যার বলেছেন, ওই রিডিংটার উপরে দাঁড়িয়ে আমি আবার এক ধরনের পুনর্পাঠের দিকে যেতে পারি, এইটা একটা। আরেকটা হতে পারে যে ওনার যে অংশটা নিয়ে কাজ হয়নি ওই জায়গাটায় ফোকাস করে আমি এক ধরনের নতুন ধরনের পাঠ তৈরি করতে পারি। তো এই ক্ষেত্রে শেষ অপশনটার দিকে আমার বেশি আগ্রহ ছিল, এবং এটা আমি আসলে 2017 সালে যখন কামরুল হাসানের খেরো খাতাটা প্রকাশিত হয়, খেরো খাতার একটু ব্যাকগ্রাউন্ড আমি বলিনি, অনেকের হয়তো জানা আছে। সেটা হচ্ছে যে কামরুল হাসান 1977 সালে ময়মনসিংহে যান রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপনের অতিথি হয়ে। তো খেরো খাতাটা মোটামুটি ভাবে এরকম লাল একটা খাতা, ওটাতে ব্যবসায়ীরা হিসাব লিখে রাখেন, লাল রঙের একটা কাভার দেওয়া থাকে, ওর ভিতরে পেজ থাকে। তো ওই রকম খাতা উনি ময়মনসিংহ থেকে সংগ্রহ করেন, এবং সেই 77-এর মোটামুটি ভাবে মের 8 তারিখ থেকে উনি ওটা একটা চর্চা শুরু করেন। তো মৃত্যুর আগের দিন অবধি ওনার এই চর্চাটা ছিল, 1 ফেব্রুয়ারি অবধি। এবং সেখানে আমরা 43টা খাতার কথা জানতে পারি, যে উনি 43টা খাতা কাজ করেছিলেন। 43টার মধ্যে প্রথম 20টা খাতা প্রকাশিত হয়েছে, আর পরের 23টা এখনো অবধি হয়নি। তো আমি মাঝখানে আমার প্রথম অংশ যখন পড়া হয়ে গিয়েছিল, আমি তখন খোঁজ নিয়েছিলাম প্রকাশকদের কাছে কি অবস্থা, দ্বিতীয়টা কবে আসবে, কারণ আমার গবেষণা আমার গবেষণার মানে আমি ব্যক্তিগতভাবে গবেষণা করছি যে বিষয় নিয়ে 80 দশকের শিল্পীদের নিয়ে। ওই 80 দশক যখন শুরু হচ্ছে তখনই এই 20তম খণ্ড শেষ হয়ে যাচ্ছে। এটা আমার একটা আফসোস, মানে হয় না যে খুব থ্রিলিং রোমাঞ্চকর কোনো একটা গল্প করতে করতে, বা এখন ওয়েব সিরিজের যুগ, খুব রোমাঞ্চকর একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে এমন একটা জায়গায় শেষ হয়ে গেল, আবার পরের এপিসোডের জন্য আমরা অপেক্ষা করছি। তো আমার অবস্থা মোটামুটি ওই যে আমি পরবর্তী 23 খণ্ডের জন্য অপেক্ষা করছি, কিন্তু এটা মানে আসলে হয়তো আমার এই পুনর্পাঠের জায়গাটা একটা জায়গায় আসবে বলে আমি মনে করি, কিন্তু সেই পুনর্পাঠটা আসলে আমার সম্পন্ন হয়নি, কিন্তু আমি পাঠ করছি। তো এই দুটো খণ্ড মিলে প্রায় 1136 পৃষ্ঠার মতো আছে।
মানে হিউজ, এবং অজস্র টেক্সট, অজস্র ইমেজ, এবং আরেকটা যেটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট লেগেছে যে আসলে আমরা টেক্সট আর ইমেজকে যখন একটা সহ অবস্থানে রাখি, ওইখানেও কিন্তু একটা রিপ্রেজেন্টেশনের পলিটিক্স কাজ করে, এবং অধিকাংশ ক্ষেত্রেই হয় যে হয় টেক্সটকে ইমেজের সাবজেক্ট করা হয় অথবা ইমেজকে টেক্সটের সাবজেক্ট করা হয়, মানে খুব ইকুয়াল ব্যালেন্স কোনো পাওয়ার রিপ্রেজেন্টেশন আমরা খুব কমই দেখি। এটার একটা খুব বড় ব্যালেন্স আমরা দেখতে পাই আমাদের পাল্প পুঁথিচিত্রে, যেখানে ইমেজ টেক্সট দুটোই কিন্তু যে যার যার আইডেন্টিটি নিয়ে ওখানে এক্সিস্ট করে, এবং দুটোর ইন্ডিভিজুয়াল একটা ইম্পর্টেন্স আছে। তো সেই পাল্প পুঁথির পরে আমি আবার এই কামরুল হাসানের খেরো খাতার মধ্যে ওই ধরনের একটা, আমি যদি চোখ বন্ধ করে কয়েকটা কথা বলি তাহলে প্রথমেই বলবো, আমি যখন একজন মানুষ হিসেবে সচেতন হচ্ছিলাম তখন যেই শিল্প দেখতে আশা করছিলাম সেই শিল্পকর্ম বাংলাদেশে পাইনি। একজনের মাধ্যমে সেই শিল্পকর্ম আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে কামরুল হাসান, আর একজন সেটা হচ্ছে এস.এম. সুলতান। আর জয়নুল আবেদিন ছিলেন একদম অন্য মাত্রায়, মানে জয়নুল আবেদিনকে এরকম করে পবিত্র একটা জিনিস হিসেবে তুলে রাখা, কিন্তু খুব কাছের পেয়েছিলাম কামরুল হাসানকে, আর একটা মাত্রায় এস.এম. সুলতানকে। এটা আমি আমার ভাষা বলছি। এখন কেন কামরুল হাসানকে পেলাম, সেটা হচ্ছে যে কামরুল হাসানের ছবিতে, চিত্রকলায় আমরা যাদের নিয়ে বড় হয়েছি, যেগুলো গল্প শুনে বড় হয়েছি, যে সমস্ত চিত্রকল্প নিয়ে বড় হয়েছি ভাবনা চিন্তায়, সেগুলোর কিছু ইমেজ ওরিয়েন্টেড চিত্রকর্ম, সেটা ফোক কি আমাদের দেশীয় লোক ঐতিহ্য থেকে নেয়া কি, সেগুলো আমি তখন বোঝার ক্ষমতা আমার নেই। আমি দেখলাম তার চিত্রকলায় শিয়াল আছে, তার চিত্রকলায় পেঁচা আছে, তার চিত্রকলায় সাপ আছে, তার চিত্রকলায় শকুন আছে। তারপরে আসলো ৭১ সাল, তারপরে ইয়ার মুখ, জানোয়ারের মুখ, এবং এই যেটা পোস্টারে করা সেটা একটা না, কয়েকটা একে করা হয়েছে।